প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই। আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকের নবম ও দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিতে মূলত যে বিষয়টি আলোচনা করেছি সেটি হলো মাধ্যমিক গণিতের সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে 17তম চ্যাপ্টার পরিসংখ্যান অধ্যায়। এই অধ্যায়ের যে অনুশীলনীটি রয়েছে, অনুশীলনীটির 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। যদি তোমার মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই এই 12 নম্বর প্রশ্নের সমাধানে যে বিষয়টি উঠে আসছে তার আলোকে যদি অনুরূপ কোনো সমস্যা যদি তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে তাহলে সেগুলোর সমাধান কীভাবে করতে হয়, কি আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি সে বিষয়ে একটি সামগ্রিক ধারণা তোমরা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো আমরা কথা বাড়ি ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছ একটি উপাত্ত দেওয়া রয়েছে। এই উপাত্তর আলোকেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব। প্রদত্ত তথ্যটির ধরন কিউব। এখানে দেখতে পাচ্ছি প্রদত্ত ধরন এটি কিন্তু অবিন্যস্ত উপাত্ত, কারণ এলোমেলোভাবে দেওয়া আছে। কোনটি বড় ছোট বড় ছোট বড় ছোট, এই ছোট বড় এভাবে ভাজিয়ে দেওয়া আছে, মানে এলোমেলোভাবে দেওয়া রয়েছে। এই জন্য এটিকে আমরা বলতে পারি কি প্রদত্ত তথ্য একটি অবিন্যস্ত উপাত্ত। কোনো নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা নিয়ে কী নির্দেশ করে? একটি শ্রেণী গণসংখ্যা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত হয় তার সংখ্যা নির্দেশ করে। একটি শ্রেণীতে গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত হয়, যতগুলো কি অন্তর্ভুক্ত হয়? মান। অর্থাৎ যদি আমরা একটি সারণী তৈরি করি, সারণী তৈরি করলে যতগুলো মান অন্তর্ভুক্ত হয় তো ওই শ্রেণীর গণসংখ্যা নির্দেশ করে। ধরে নাও এখানে এই যে এটা রয়েছে 30 থেকে 39, এই শ্রেণীতে গণসংখ্যা কি নির্দেশ করছে? যে গণসংখ্যা এই যে 3, এই 3 নির্দেশ করছে যে 30 থেকে 39-এর ভিতরে 3টি সংখ্যা বিদ্যমান রয়েছে। এই জন্য ওই 3টি সংখ্যা যেহেতু বিদ্যমান রয়েছে এর জন্য গণসংখ্যাটি হচ্ছে 3। তাহলে গণসংখ্যা ওই শ্রেণীর মধ্যে 3টি সংখ্যা কি নির্দেশ করে? যতগুলো মান অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ ওই 3টি সংখ্যা বা 3টি মানই রয়েছে উপাত্তগুলোর ভিতর থেকে ওই ব্যাপ্তির ভিতরে। এই জন্য আমরা বলছি যে একটি শ্রেণীর গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত হয় তার সংখ্যা নির্দেশ করে। এবার সে খ নম্বর প্রশ্নটিতে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। শ্রেণী ব্যাপ্তি নিয়ে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে কি যেটি লাগবে? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ প্রাপ্ত নম্বর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর। এখানে এইটা কেন লাগবে? কারণ আমরা পরিসর নির্ণয় করব। কারণ পরিসর কেন লাগবে? পরিসরে আমরা শ্রেণী যে সারণীটি তৈরি করব তার একটি শ্রেণীর সংখ্যা নির্ধারণ করতে হবে। আর শ্রেণীর সংখ্যা নির্ধারণ করতে গেলে পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে প্রথমেই প্রয়োজন সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা, যেটি আমরা পরিসরে ব্যবহার করছি, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা এটা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। পরিসর নির্ণয়ের সূত্র এটি যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। অর্থাৎ এইটা থেকে এটা যদি বাদ দিয়ে দেওয়া তাহলে 66 পায়, তার সঙ্গে 1 যোগ করলে 67। এখন আমরা ব্যাপ্তি আমাদের ইচ্ছার অনুযায়ী ধরতে পারি। ব্যাপ্তি সাধারণত ধরা হয় যদি সংখ্যাটি এই যে বিয়োগফল বা পরিসরটি যদি বড় হয় তাহলে ব্যাপ্তিটা বড় ধরা হয়। পরিসরটি যদি 10 বা 20-এর ভিতরে অন্তর্ভুক্ত হয় তাহলে ব্যাপ্তিটা আমরা ছোট ধরে থাকি। তাহলে যেহেতু এখানে 10 ধরেছি, ব্যাপ্তি 67 একেবারে কম নয়, এজন্য আমরা এখানে একটু বড় ধরনের ব্যাপ্তি ধরেছি, যেটার মান 6.7 হয়েছে ভাগ করলে 6.7। এখন যেহেতু 6-এর পরে একটু দশমিক সংখ্যা চলে যাচ্ছে, এই জন্য আমরা এখানে এই 6-এর আগে যে পরবর্তী যে সংখ্যাটি সেটি আমরা ধরে নিব। অর্থাৎ 6-এর পরে যদি আমাদের 1ও হয় বা 1 থেকে শুরু করে 6.9 পর্যন্ত যে কোনো একটি যদি হতো তাহলে আমরা কত ধরতাম? এই 6-এর জায়গাটিতে আমরা 7 ধরে নিতাম। এই যে 7 শ্রেণী সংখ্যা হবে 7টি। এবং যেহেতু আমাদের সারণী তৈরি করতে হবে তার জন্য আমাদের একটা হেডিং লিখতে হবে। এই জন্য আমরা তার জন্য একটি লাইন, মোট সর্বশেষ এর জন্য আমরা আরেকটি লাইন দিয়ে দেবো। তাহলে মোট 7 আর 2 9টি শ্রেণী, এখানে 9টি রেখা আমাদের টানতে হবে, 9টি ঘর তৈরি করে নিতে হবে। এটি হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। এখন 30 থেকে 39 আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 32-এর কাছাকাছি একটি মানে ভালো মানের সংখ্যা, যেটা আমাদের হিসাব করতে গেলে সহজ হবে, সেই ধরনের সংখ্যা আমরা ধরে নিব। যদি আমরা 32 থেকে যাত্রা শুরু করি তবুও হবে। তাহলে আমরা ধরে নিলাম এখানে 30 থেকে 39 ধরে নিলাম, তারপরে 10 ব্যাপ্তি, এরপরে 39 পরবর্তী সংখ্যা 40 থেকে 49 চলে গেল, এরও 10 ব্যাপ্তি। এইভাবে আমরা 30, 40, 50, 60, 70 নিচের দিকে চলে গিয়েছি, 39, 49, 59 এভাবে নিচের দিকে চলে গেছি। এখন আমাদের দেখতে হবে যে 30 থেকে 39-এর ভিতরে কয়টি সংখ্যা বিদ্যমান হচ্ছে ওই ব্যাপ্তির ভিতরে। 30 থেকে 39-এর ভিতরে 3টি রয়েছে। 30 থেকে 39-এর ভিতরে আমরা যদি এই উপাত্তগুলো বিন্যস্ত করি, 30 থেকে 39-এর ভিতরে আমরা যদি অনুসন্ধান করি তাহলে দেখতে পাবো যে এখানে একটি মাত্র সংখ্যা রয়েছে 30 থেকে 39। 30 থেকে 39-এর ভিতরে আর কোথাও দেখি আছে কিনা? 30 থেকে 39 এই একটি সংখ্যা রয়েছে, এবং 30 থেকে আমরা আরেকটু অনুসন্ধান করি।
এর ভিতরে কয়টি খুঁজে পাওয়া যায় 30 থেকে 39, যেহেতু ওখানে 3টে লেখা হয়েছে অবশ্যই 3টি থাকবে। 30 থেকে 39, তাই না? 30 থেকে 39, 39 বলছে, 30 থেকে 39, এই যে 39, 30 থেকে 39 কয়টা রয়েছে? 3টা। তাহলে এভাবেই তোমরা অনুসন্ধান করে নিবে। 30 থেকে 39 এর ভিতরে 3টি সংখ্যা রয়েছে। অন্যভাবে যদি আমরা আগাই 40 থেকে 49 এর ভিতরে আমরা 5টি পাবো। 50 থেকে 59 এর ভিতরে আমরা 7টি অনুসন্ধান করে পাবো। এই সবগুলো আমরা ওর ভিতরে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই যে এখানে ট্যালি চিহ্ন 3, এই কারণে 3 দেওয়া হয়েছে। ট্যালি চিহ্ন 5, এই জন্য এর ভিতরে 5টি সংখ্যা ভিতরে 5 দেওয়া হয়েছে। তোমরা যখন এই 5 লিখবে তখন এইভাবে আরেকভাবে 4টি দাগ দিয়ে তার উপর দিয়ে 5 দিয়ে দেবে, ঠিক আছে? যেহেতু আমার এটা কম্পিউটারে লেখা, এই জন্য আই দিয়ে লেখা হয়েছে এবং মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে। তোমরা যখনই লিখবে যদি 5টি হয় তাহলে 4টি দিয়ে তার উপর দিয়ে আরেকভাবে একটি দাগ দিয়ে দেবে, এবং 6টি হলে তারপরে একটি দাগ, যদি 7টি হয় তাহলে এইটা 7টি হলো, যদি 8টি হয় তাহলে এইটা। কিন্তু যদি 9 হয় তাহলে আমাদের এইটা না, এটা 9 হলে আমরা বাম পাশে একটি দাগ দিব। কিন্তু যেহেতু 9-এর কোনো এখানে 9 লেখা নাই, কাজে ওটি লাগছে না। তাহলে আমরা, তোমরা দেখতে পেলে যে এইভাবে আমরা মানগুলো বা একটি সারণী আমরা এখানে তৈরি করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখানে হয়তো বলবে যে 9 এর জন্য কি হবে? 9 দিলে এখানে 5 আর 4 দিয়ে দিলে 9 হয়ে যাবে, কিন্তু এটি রোমান সংখ্যার মতো নয়। কিন্তু যে বাম পাশে আই দিয়ে দিলাম, এই 5-এর পরে এরপরে এই পাশে আরেকটা আই দিয়ে দিলাম, তা নয়। কিন্তু এখানে যদি আমাদের 9টি হয় তাহলে আমরা এইভাবে দিয়ে আমাদের 5 আর 4টে 9, যখনই 5টি পুরে যাবে তখন আমরা 5 দাগ দিয়ে দেবো। আর চলে যাচ্ছে গ নম্বরে। সংক্ষিপ্ত পদ্ধতি প্রাপ্ত নম্বরে গ নির্ণয় করে। সংক্ষিপ্ত পদ্ধতি প্রাপ্ত নম্বরে গ নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? মধ্যমান লাগবে। মধ্যমান কেন লাগবে? কারণ আমরা একটা আনুমানিক একটা গড় ধরে নিব। অর্থাৎ যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও, দেখো এই যে ছক আমাদের 2 নম্বরে অর্থাৎ খ নম্বরে যে ছকটি, খ নম্বরের ছকটি আমাদের গ নম্বরের ছকে অবশ্যই কাজে লাগবে। এই জন্য আমরা এই ব্যাপ্তিটা আর এই গণসংখ্যার লাইনটা আমরা এখানে হুবহু যা আছে তাই লিখে নিলাম, যে 30 থেকে 39, অর্থাৎ এই লাইনটা আমরা শ্রেণীব্যাপ্তি, এই লাইনটা গণসংখ্যা আমরা খ নম্বর থেকে পেয়েছি, ঠিক আছে? এখন আমাদের উদ্দেশ্য এই মধ্যমান বের করা। মধ্যমান বলতে যে 30 আর 39, এই 30 আর এই 39 যুক্ত করে দাও। যুক্ত করলে আমরা কত পাই? 9, 6, 9, অর্থাৎ 69 পেয়ে যাচ্ছি। এখন এটিকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, ঠিক আছে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 34.5 এই মানটি পেয়ে যাচ্ছি। আমরা ব্যাপ্তি ধরেছিলাম কত? 10। এর জন্য এই একটি মান বের করার পরেই আমরা সেই ব্যাপ্তি যুক্ত করে করে আমরা পরবর্তী ধাপগুলো বের করে নিব। 34, তার সঙ্গে 10 যোগ করলে 44, তার সঙ্গে 10 যোগ করলে 54, অনুরূপভাবে আমরা 94 পর্যন্ত চলে গিয়েছি। এখন আমাদের গণসংখ্যা এ পাই, এটি তো আমরা দেওয়া ছিল। আমরা একটা আনুমানিক একটি গড় আমরা ধরে নিব, যে অর্থাৎ মিডিল পজিশনে বা সবচেয়ে গণসংখ্যা যার বেশি থাকবে সেই পর্যায়ের একটি যে মধ্যমানটি রয়েছে তাকে আমরা ধরবো কি? আনুমানিক গড় বা এ। তার নাম দিয়ে দিলাম আনুমানিক গড় বা এ। এখন এই যে ধাপ বিচ্যুতি আমরা বের করবো, তাহলে ইউআই, ধাপ বিচ্যুতির নাম হচ্ছে ইউআই। এখন এক্সআই মান আছে, এই বিন্দুর এক্সআই বলতে দেখো এই বিন্দুর এই যে এই শ্রেণীর এক্সআই এইটা, এই শ্রেণীর এক্সআই এইটা, এই শ্রেণীর জন্য এইটা। তাহলে এক্সআই মাইনাস এ হবে, এক্সআই মাইনাস এ। তাহলে এ বলতে আমাদের কোনটা? এ বলতে কিন্তু এইটা। তাহলে 34.5 আমরা এখানে যদি লিখি, একটার জন্য 34.5 মাইনাস এ বলতে আমাদের 64.5, এই 64.5। এখন এখানে কি করতে হবে? এই দিয়ে ভাগ করতে হবে। এইচের মান কত? এখানে আমাদের ব্যাপ্তি 30 থেকে 39, যদি আমরা হাতে গুনে দেখি তাহলে কিন্তু আমরা কত পাই? 10 পাই, 10। তাহলে এখন এই যে ব্যাপ্তিটা হলো, এখানে দেখো নেগেটিভ মান চলে আসে। 64.5 থেকে আমরা যদি ঘুরিয়ে লিখি একটু, এই যে 64.5 নিচে হচ্ছে 34.5, একে যদি ভাগ করে দিই তাহলে 0 হয়, এখানে 4 4 মিলে গেলে 0, 3 আর 3, তাহলে আমরা 30 পাচ্ছি। 30কে যদি আমরা ভাগ করি শ্রেণী ব্যাপ্তি দিয়ে, তাহলে অর্থাৎ 10 দিয়ে, তাহলে 3 10কে আমরা 30 পেয়ে যাচ্ছি, তাহলে আমরা 3 পাচ্ছি। কিন্তু যেহেতু এটা মানে আগে বড় সংখ্যা, এই ছোট সংখ্যা, পরবর্তীতে বড় সংখ্যা, এই কারণে একটু মাইনাস চলে আসবে। তাহলে -3 হবে আমাদের এখানে। যদি আমরা উল্টাই দিই, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে অবশ্যই মাইনাস আসে, এখানে মাইনাস। তাহলে -3 পাচ্ছি আমরা ধাপ বিচ্যুতি। এবারে -2, এটা যদি আমরা অন্যভাবে হিসাব করি -2 পাই, -1 পাই। এরপরে আমরা যেহেতু এটার মধ্যমানও হচ্ছে 64.5, আবার আনুমানিক গড়ও 64.5, এ কারণেই আমাদের একই সমমানের মান হওয়ার ফলে এখান থেকে বিয়োগ করলে আমরা 0 পেয়ে যাচ্ছি। এই কারণে ওপরে 0 হওয়া মানে 10 দিয়ে ভাগ করলে কিন্তু 0 হয়ে যায়। পরবর্তী মানগুলো আমরা এইভাবে পেয়ে যাব। এখন এটা যদি তোমাদের কাছে জটিল মনে হয় তাহলে সহজ যুক্তি, তোমরা যে
মানটিকে তোমরা এ ধরবে, আনুমানিক গড় ধরবে, সেই মানের যে লাইনটা থাকবে সেই মানের লাইনটাতে তোমরা শূন্য দিবে এবং উপরের দিকে -1 -2 -3 দিবে, নিচেরগুলোতে 1 2 3 এইভাবে দিয়ে দিবে, দেখবে একই মান হয়ে যাবে। এই কৌশলটি সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীরা মানে অবলম্বন করে দেখে তোমরা এটি করতে পারো। অবশ্যই কোনো ঠিক থাকবে, এখানে কোনো ঝামেলা নাই। এখন আমাদের কাজ হচ্ছে এই এফ আই আর এই যে ইউআই রয়েছে এই দুটো গুণ করে দেওয়া। 3 3 যদি গুণ করি তাহলে মাইনাস যেতে হচ্ছে -9 হবে, 5 দুগুণি -10 হয়, 7 কে -7 হয়, 13 সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়, 10 কে 10 হয়, 7 দুগুণি 14 হয়, 3 5 15 হয়। যদি এগুলো যুক্ত করে দিই সম্পূর্ণ সবগুলোই, তাহলে আমরা একটা মান পাই, যে মানটি হচ্ছে 13। এই মানগুলোকে একত্রিত সমষ্টিভাবে লেখার জন্য লেখা আছে সামেশান। এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটার নাম কি? সামেশান। এই চিহ্নটা এইভাবে লিখবা, এই চিহ্নটা দিয়ে দিলাম, এই যে সমান চিহ্ন একটু বড় করে দিয়ে এইভাবে দিয়ে দেবে। এইটার মাথা এখানে একটু ঘুরিয়ে না দিলে চলবে, সামেশান এফ আই এক্স আই এভাবে দিয়ে দিলে হবে। এখন এটা দিয়ে দিলাম 13 পেয়ে যাচ্ছে আমরা, এন এর মান এখানে 50 যুক্ত করে পাচ্ছি। এখন এই মানটা আমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় যে সূত্রটি রয়েছে সূত্রটিকে আমরা এখানে প্রয়োগ করবো, এ প্লাস সামেশান এফ আই ইউআই বাই এন গুণ এইচ। ঠিক আছে, তাহলে এর মান আমরা পেয়েছি কত? অনুমান ভিত্তিক গড় যেটা 64.5 ধরেছিলাম, এই যে 64.5, ওই মানটি এখানে লিখে দেওয়া হবে 64.5। এই এফ আই ইউআই বলতে 13 আমরা পেয়েছিলাম, এখানে দেখো এই যে 13 লেখা আছে, এই 13 এফ আই ইউআই 13 এখানে দিয়েছি, এই এন এর মান 50 দিয়েছি, এইচ এর মান ব্যাপ্তি 10 দিয়েছি। দেওয়ার পরে এগুলো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই 13 10 130, তাকে যদি 50 দিয়ে ভাগ করে যে মানটি পাবো সেই মানটি যদি আমরা 64.5 এর সঙ্গে যুক্ত করি তাহলে আমরা 67.1 পেয়ে যাচ্ছি। এটি অর্থাৎ আনুমানিক গড় এটি ছিল আমার এই ভিডিওটির সর্বশেষ অংশ। আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের এবং এর মধ্যে নতুন কোনো কিছু শিখে থাকবে বলে আশা রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এবং নতুন কোনো ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সর্বশেষ পর্যায়ে তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখছো এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।